সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার চেম্বার আদালতে এই আবেদন করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের ফলে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল হয়। এই রায়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া হয়। আন্দোলনের নামে চাকরি প্রার্থী শিক্ষার্থীরা 2018 সালে চাকরি প্রার্থীদের আন্দোলনের কারণে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে সরকার। মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৪৫ বাংলাদেশি নাগরিক। আর মিয়ানমারে ফেরত যাচ্ছে বিজিপি সেনার ১৩৪ জন সদস্য। এর আগে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে বাংলাদেশের জলসীমায় তাদের নিয়ে আসা হয়। পরে কোস্টগার্ডের একটি জাহাজে করে সকাল 10টার দিকে এসব বাংলাদেশি নাগরিকদের কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর ঘাটে নিয়ে তাদের হস্তান্তর করেন মিয়ানমার কর্তৃপক্ষ। বাংলাদেশি নাগরিকদের হস্তান্তরের পর বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া ১৩৪ জন বিজিপি এবং সেনা সদস্যের হস্তান্তর করে বিজিপি কর্তৃপক্ষ। এরপর মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ যোগে দুপুরে তারা ফেরত যাচ্ছে নিজ দেশে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মোহাম্মদ ইয়ামিন হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। সকালে ৬৬ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, সকালে স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ভারত থেকে চিনি আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে। পরে স্থানীয় শঙ্কুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে নিয়ে তিনি কাঁটাতার বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এ আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ সম্পন্ন হলে মরদেহ আনার ব্যবস্থা করা হবে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন উত্তেজিত দলীয় নেতাকর্মীরা। গতরাতে আনোয়ারার টানেল মুখের ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মারামারির ঘটনায় আসামি যুবলীগ নেতা মোজাম্মেল হককে গ্রেফতার করে পুলিশ। এ সময় নেতাকর্মীরা পুলিশের গাড়ি আটকিয়ে আসামি ছিনিয়ে নিয়ে যায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ 10 জন আহত হয়। রিজার্ভ পুলিশের গাড়ি ভাঙচুর করে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। আনোয়ারা সার্কেল এএসপি সোহানুর রহমান সোহাগ জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা সত্য, তবে সংঘটিত ঘটনার স্পটটি আনোয়ারা থানার অধীন। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহের বাড়িটিতে আজও অভিযান চালানো হচ্ছে। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ। এর আগে গতরাতে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ টিম প্রাথমিক তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল, 17 রাউন্ড গুলি এবং একটি ডামি AK-47 রাইফেল, সাংগঠনিক বইসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। তবে বাড়ির ভেতরে বোমা থাকতে পারে ধারণায় ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল টিম গিয়ে তল্লাশি চালাচ্ছে। পুলিশ জানায়, সদর উপজেলার ওই বাড়িটি প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তির। গ্রামের নির্জন স্থানেই এই বাড়ির ভাড়া নিয়ে জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছিল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি। এতে নতুন করে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে সদর উপজেলা, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, ছাতকের অসংখ্য মানুষ। কুশিয়ারা নদীর পানি ঢুকে পড়েছে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। কিছু এলাকায় বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। সুনামগঞ্জ সদরে মোল্লাপাড়া এবং লক্ষণশ্রী ইউনিয়নের সড়কে পানি ওঠায় চরম ভোগান্তিতে দুর্গতরা। নতুন করে প্লাবিত হয়েছে শান্তিগঞ্জ এবং ছাতক উপজেলার কয়েকটি ইউনিয়নের অনেক এলাকা। এদিকে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটে গতরাতে 3 ঘন্টার বৃষ্টিতে আবারও MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জলাবদ্ধ হয়ে পড়ে। পানি জমে শহরের গুরুত্বপূর্ণ সড়কে। নগরের বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গেলেও থেমে থেমে ভারী বৃষ্টিপাতে ভয় বাড়ছে দুর্গতদের মধ্যে।
কোরবানির ঈদ সামনে রেখে চাঁদপুর মৌলভীবাজার ও ঝালকাঠিতে প্রায় 10,000 খামারে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। খামার ও পশুর হাট থেকে গরু কিনছেন ক্রেতারা। গোখাদ্যের দাম বৃদ্ধিতে পশুর দাম বেড়েছে বলে দাবি খামারি এবং ব্যবসায়ীদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরম যত্নে গবাদি পশুর লালন পালন, প্রাকৃতিক খাবার খাইয়ে এদের হৃষ্টপুষ্টকরণ। চাঁদপুরের 8 উপজেলায় 3,269টি খামারে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। কেউ কৃষকের বাড়ি কিংবা খামারে ঘুরে যাচ্ছেন, কেউ পছন্দের পশুটি এখান থেকেও কিনে নিয়ে যাচ্ছেন। এখানে আমাদের কোনো ভেজাল খাবার নাই, এখানে আমাদের শুধু ন্যাচারাল খাবার দিয়ে গরুগুলো কোরবানির জন্য তৈরি করেছি। আমি মূলত গত সপ্তাহে আসছিলাম, এই সপ্তাহে আজকে আইসা 5টা গরু আমি বুকিং দিয়ে গেছি। এ জেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যে বসেছে কোরবানির পশুর হাট। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকায় পশু কেনার চেয়ে বেশিরভাগ ক্রেতাই অপেক্ষা করছেন আরও কয়েকদিন। কাঙ্ক্ষিত দাম না পেয়ে ব্যবসায়ীরাও সহজে ছাড়ছেন না আদরের পশুটি। এখন দাম তো চলতেছে, এখন খাদ্য যেই দাম, এই কারণে আমাদের দামের সাথে গরুর সাথে কোনো মিলতেছে না, কস্টিং খরচটা বেশি। গরু যে হারে আমরা খাওয়াইছি বা গরু বড় করছি, ওই হারে দাম পাচ্ছি না আর কি। আমরা ভালো দামের আশায় ক্রেতাদের আকৃষ্ট করতে গবাদি পশুর নিবিড় পরিচর্যা খামারিদের। মৌলভীবাজারে 5,369টি খামারে এ কর্মযজ্ঞ। চুরাই পথে আসে তাহলে তো যারা খামারি আছে এরা ক্ষতিগ্রস্ত হবে, এবং চুরাই পথে উন্ডির মাধ্যমে যদি টেকা যায় এটা সরকার রাজস্ব হারাবে। খামারের যে খাদ্য দামটা আবার অন্যান্য বার থেকে কিছু বেড়ে গেছে। তবে খামারিদের রয়েছে চোরাই পথে পাশের দেশ থেকে পশু ঢুকে পড়ার শঙ্কাও। মন্ত্রী এবং সচিব মহোদয়ের নির্দেশে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি সহ যারা সীমান্ত রক্ষী বাহিনী আছেন তাদের মাধ্যমে মেসেজ হচ্ছে যে ভারত থেকে বা বিদেশ থেকে যাতে কোনো গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে। ঝালকাঠিতে 716টি খামারে প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু। খামারিদের দাবি, নির্ভেজাল খাবার দিয়ে চলছে বিভিন্ন জাতের গরুর মোটাতাজাকরণ। খামারিরা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে গড়ে উঠবে খামার। ক্রেতার চাহিদা মেটানোর পাশাপাশি বেকারত্ব দূরীকরণেও ভূমিকা রাখবে এসব খামার। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এবারের বাজেটে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় কথা বলেন তিনি। সম্প্রতি বাজেট নিয়ে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন কাদের। সাবেক আইজিপি বা সেনাপ্রধান যে কারো দুর্নীতির বিচার করার সৎ সাহস সরকারের আছে বলেও তিনি জানান। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত হয় যৌথ সভা। যার শুরুতে রাখা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক কথা বলেন প্রস্তাবিত বাজেট এবং কালো টাকা সাদা করার প্রসঙ্গে। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে, বেগম খালেদা জিয়াও করেছে, সাদা করেননি। তাহলে তারা বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, কিন্তু আওয়ামী লীগের সময় কেউ দুর্নীতি করে পার পাবে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। বেনজিররা, তারপরে আজিজাম সেনা প্রধান ছিলেন, আজিজ সাহেবেরা, তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না শেখ হাসিনার। তারা আওয়ামী লীগের লোক নয়, একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার। বিএনপি আগুন সন্ত্রাসের সংস্কৃতি চালু করেছে উল্লেখ করে তা প্রতিরোধে রাজপথে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে বলে জানান ওবায়দুল কাদের। আহ্বান জানান দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ দেশের জন্য বিপজ্জনক উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে।
জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জিয়ার নাম মুছে ফেলার চক্রান্ত চলছে। আওয়ামী লীগের রসায়ন দুর্নীতিকে প্রশ্রয় দেয়া আর বিরোধী মতকে সহ্য না করা। বিএনপি মহাসচিব বলেন, বাজেটে মূল্যস্ফীতি কমানোর কোনো কথা নেই। প্রতিটি মানুষের উপর ১,৫৫,০০০ টাকার বেশি ঋণ। তারপরও আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কের কথা বলে, অথচ তারা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে, এটা এই যে খারাপ আর কিছু হতে পারে না। তারা সমস্ত সুন্দর অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। মিথ্যা কথা বলার তো তাদের কোনো চুরি নেই, বিকৃত কথা বলার কোনো চুরি নেই। আজকে দেখুন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে সমূলে ধ্বংস করেছে আজকের আওয়ামী লীগের, কিন্তু ওই আওয়ামী লীগও করেছিল। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরমত সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি ওদের চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে, তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবে না, এই দলও থাকবে, দেশও থাকবে না। সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করছেন চাকরি প্রার্থী শিক্ষার্থীরা। এই আদেশ বাতিলের পাশাপাশি ৩০ জুনের মধ্যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের চূড়ান্ত দাবি জানান আন্দোলনকারীরা। অন্যদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। নূর হোসেনের রিপোর্ট। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে বুধবার আদেশ দেয় হাইকোর্ট। এরপরই প্রতিবাদ জানাতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সেখান থেকে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। ৩০ তারিখের ভিতরে যদি আমাদের দাবি দেওয়া মেনে না হয়, যদি রাষ্ট্রপক্ষ, যদি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, আমরা গোটা বাংলাদেশের সমস্ত আনাচে দুর্বল আন্দোলন করে তুলব। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেওয়ার জন্য একটা কাজ আর অন্যায় একটা কাজ, দুইটার ভিতরে যদি কন্ট্রাডিক্ট করে, তাইলে তো বিষয়টার মান মর্যাদা থাকতেছে না। আমাদের দাবি একটাই, মুক্তিযোদ্ধাদের কোটা ৩০% যে কোটা হচ্ছে সেটার বিরুদ্ধে। আমরা মুক্তিযোদ্ধাদের কখনো অসম্মান করি না, তাদের যে বেতন বাধা দেওয়া হচ্ছে আমরা সেই ব্যাপারে কথা বলি নাই। একই দাবিতে রাস্তায় নেমেছে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, বরিশাল ও রাজশাহী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে সরকারি চাকুরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ২০১৮ সালের অক্টোবরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় ভারতের কলকাতায় আটক থাকা সিয়াম হোসেনের দেয়া তথ্যে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করল সিআইডি। ভারতীয় আনন্দবাজার পত্রিকা বলছে, সিয়ামকে জেরার ভিত্তিতে অভিযান। বাগজোলা খাল থেকে উদ্ধার হাড়গোড় কি বাংলাদেশের সাংসদের? রোববার সকালে সিয়ামকে নিয়ে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকা দিয়ে বয়ে চলা বাগজোলা খালে নামেন সিআইডির দল। সেখানেই একটি ঝোপের পাশ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু হাড়গোড়। হাড়গুলি প্রাথমিকভাবে দেখে অনুমান করা হয় সেগুলি মানুষের। সেই হাড় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারের কিনা তা ফরেনসিক পরীক্ষায় জানা যাবে। ভারতীয় গণমাধ্যম বলছে, কলকাতার ফ্ল্যাটে বাংলাদেশের এমপি খুনের ঘটনায় নতুন সূত্র পেতে চলেছে সিআইডি। হাড়গুলি যদি সত্যি বাংলাদেশের এমপির হয়, তাহলে সেটা হবে এই মামলায় সিআইডি তদন্তে বড় অগ্রগতি। এজন্য ডিএনএ পরীক্ষা করা হবে। ভারতীয় সিআইডি জানিয়েছে, উদ্ধার হওয়া মাংসের টুকরো বা হাড়ের ডিএনএ প্রোফাইল করতে আনোয়ারের কন্যাকে বাংলাদেশে তলব পাঠানো হয়েছে। তিনি ভারতে এসে নমুনা দেবেন ডিএনএ বিশেষজ্ঞদের। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোড এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে ঢাকা সহ দেশের সকল সেনানিবাস ও ডিওএইচএস এলাকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। এই প্রতিবাদ্যে ৫ জুন জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। সেই লক্ষ্য অর্জনে বাংলাদেশ সেনাবাহিনী সকল সেনানিবাস, প্রশিক্ষণ এলাকা, ফায়ারিং রেঞ্জ, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে ষষ্ঠ উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে স্থগিত হওয়া ২০ উপজেলার ১৯টিতে ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। এর মধ্যে রাঙামাটি বাঘাইছড়িতে সহিংসতার আশঙ্কায় ফের নির্বাচন স্থগিত করা হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। মংলায় ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। এদিকে এক আনসার সদস্যকে দায়িত্ব পালনকারী মারধরের অপরাধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশের ১৯ উপজেলার মধ্যে একমাত্র পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ইভিএমে। পটুয়াখালী সদর, খুলনা ডুমুরিয়া, কয়রা ও পাইকগাছা এবং ঝালকাঠি, কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলায় ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। রাজাপুরের একটি কেন্দ্রে মোটরসাইকেল প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হয়েছে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ৫ কর্মী। খুলনায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। কোরবানির ঈদ উপলক্ষে দেশে কোনো গবাদি পশুর ঘাটতি নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালায় তিনি কথা বলেন। আব্দুর রহমান বলেন, গবাদি পশু উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, তাই বাইরে থেকে আমদানির কোনো প্রয়োজন নেই। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন BLRI এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক ডক্টর নাসরিন সুলতানা। জামালপুরে ইজি বাইক চালক হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ার সাদাত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মনি তাহের, রুবেল মিয়া, জাকির হোসেন ও সোহাগ। এদের মধ্যে জাকির হোসেন ও সোহাগ পলাতক রয়েছে। ২০১৬ সালে সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে ইজি বাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। পরে নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মেহেরপুরে গত ১ মাসে বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ৭৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। দুপুরে নিজ কার্যালয় ব্রিফিংয়ে পুলিশ সুপার SM নাজমুল হক জানান, ১ মাসে সদর উপজেলায় ৬৮ জন, মুজিবনগর উপজেলায় ৩ ও গাংনী উপজেলায় ৩ জনের মোবাইল ফোন চুরি হয়। পরে মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোনগুলো উদ্ধার করে। প্রকৃত মালিকদের কাছে তা ফিরিয়ে দেওয়া হয়। A Dhaka court has granted the police a 7-day remand for Constable Kausar Ali, who reportedly shot another constable in the Baridhara diplomatic zone in Gulshan late Saturday. The hazy and noisy CCTV footage obtained from the Palestinian embassy in Dhaka initially showed what looked like just 2 colleagues in uniform arguing about something. The altercation did seem intense, but nowhere close to one where someone would resort to killing the other. According to the case statement filed by brother of the victim, Constable Muhammad Monirul, Constable Kausar shot Monirul engaged in security work in front of the Palestine embassy in Baridhara. A driver of the Japanese embassy named Sajid Hussain was also injured in the incident. He is currently admitted to a Dhaka hospital. এলো পাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মনিরুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হসপিটালে প্রেরণ করা হয়েছে। Awami League General Secretary Obadul Qadir has said the looters were not punished during BNP regime, but the ruling party will not spare anyone regardless of party affiliations for involvement in corruption. He said this at a joint meeting Dhaka City, North, South and District Awami League and all allied organizations leaders at the party office today. Qadir said the budget was proposed to stop the looting of big fish. None will get away with looting now. BNP does not have the courage to punish its own people, claimed Qadir. কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে, বেগম খালেদা জিয়াও করেছে, সাদা করেননি। তাহলে তারা
বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir alleged that the Awami League regime has made Bangladesh dependent on foreign countries by destroying its economy. Speaking at a discussion at the National Press Club, the BNP leader slammed the ruling party leaders for bragging over the expansion of the national budget from a smaller one during the BNP's tenure. About the proposed national budget, he said there are no directions in the budget to address the problems being faced by people. দেশটাকে জাহান নামে নিয়ে গেছে, এটার এই যে খারাপ আর কিছু হতে পারে না। তারা সমস্ত সুন্দর অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। মিথ্যা কথা বলার তো তাদের কোনো চুরি নেই, বিকৃত কথা বলার কোনো চুরি নেই। আজকে দেখুন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে সমূলে ধ্বংস করেছে আজকের আওয়ামী লীগরা, কিন্তু ওই আওয়ামী লীগও করেছিল। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরমত সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি ওদের চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে, তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবে না, এই দলও থাকবে, দেশও থাকবে না। Dhaka University students today staged protests against a High Court order that ordered the restoration of 56% quota, including 30% quota for freedom fighters in first and second class government jobs. Thousands of students, including alumni, took out a procession from the Central Library of the university at 11 a.m. and then assembled at the base of the Raju sculpture, demanding the cancellation of the quota system. The students said they demand cancellation of all quotas in government jobs. If the government resumes the quota system, they will go for a tougher movement. Meanwhile, the state filed an appeal with the appellate division against the High Court verdict that had restored the quota system. Investigators from the West Bengal CID who are probing the murder of MP Anwar Lazim Anar have recovered bones from a bank of the canal in Uttar Chhabbish Pargana this morning. The CID IGP A.K. Chaturvedi said they have recovered some bones which prima facie appear to be human bones. They are sending them for forensic analysis. He also said the bones appear to be that of the human rib cage and arms. The skull was yet to be recovered, he added. On Friday, the CID arrested Siam Hussain, who allegedly played a key role in disposing of the body parts of the slain MP. Officials said it was Siam who led the cops to the spot from where the bones were recovered. A Bangladeshi man was killed after being shot by the Indian Border Security Force BSF along the Jamtola border area in Kumilla. The deceased was 50-year-old Anwar Hussain from Mirpur village in Kumilla's Burichang Upazila. The firing incident occurred near the border pillar number 66 around 8 a.m. today. The residents said they heard gunshots and informed that Anwar was shot while bringing sugar from India. A total of 134 personnel from the Myanmar Army and Border Guard Police who sought refuge in Bangladesh amid internal conflict in their country have been repatriated. Meanwhile, 45 Bangladeshi nationals are returning home after serving prison sentences in Myanmar. The Myanmar personnel were brought to the BIWTA jetty at Nuniachora near the confluence of the Bakhalu River in Cox's Bazar. They were then transported to the deep sea aboard a tugboat where they boarded a large Myanmar Navy ship for their journey back home. সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন সরকারি প্রার্থী শিক্ষার্থীরা।
চাকুরি প্রার্থী শিক্ষার্থীরা। এই আদেশ বাতিলের পাশাপাশি 30 জুনের মধ্যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের চূড়ান্ত দাবি জানান আন্দোলনকারীরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে বুধবার আদেশ দেয় হাইকোর্ট। এরপরই প্রতিবাদ জানাতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে কোটা বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 4 জুলাই শুনানির জন্য দিন ধার্য করেছে চেম্বার বিচারপতি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের ৭৯% ব্যবসায়ী বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংসদ সদস্যদের চেয়ে কোনো কোনো উপজেলা চেয়ারম্যানের সম্পদ বেশি বেড়েছে। রোববার সংস্থাটির ধানমন্ডি সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টিআইবি। টিআইবির বিশ্লেষণে দেখা যায় 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে 442 জনের মধ্যে 300-রও বেশি নতুন মুখ। এদের বেশিরভাগই ব্যবসায়ী। 5 বছরের অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন। উপজেলায় এ সময়ে 3 গুণেরও বেশি কোটিপতি প্রার্থী বেড়েছে। গড় আয় এবং অস্থাবর সম্পত্তির হিসেবে গাজীপুর ময়মনসিংহ অঞ্চল সবচেয়ে বেশি এগিয়ে। টিআইবি জানিয়েছে নির্বাচিত চেয়ারম্যানদের 30.41% কোটিপতি। 5 বছরে কোটি টাকার উপরে অস্থাবর সম্পত্তি বেড়েছে 52 জন প্রার্থীর ও 10 বছরে 41 জনের। আমার সম্পদ এবং আয় বাড়াবো। জনপ্রতিনিধিত্ব জনস্বার্থকে কেন্দ্র করে যেটা হওয়ার কথা সেটি আর আসলে বাস্তবে নেই। এখানে হচ্ছে যে ক্ষমতা কেন্দ্রিক জনপ্রতিনিধিত্ব, তারা সম্পদ বিকাশের অবারিত সুযোগ পান এবং সেটার আবার হিসাব নিকাশও বলতে গেলে হয় না। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়েকে আগামী 24 জুন পুনরায় দুদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার হাজির হতে তাদের নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারা দুদকের কাছে লিখিত আবেদন করে সময় চান। পরে কমিশন তাদেরকে 15 দিনের সময় দেয়। বেনজির ও তার পরিবারের সদস্যরা কার মাধ্যমে সময়ের আবেদন করেছেন সে প্রশ্ন রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এমনকি বেনজিরকে সরকার রক্ষা করতে সময় ক্ষেপণ করছে বলেও অভিযোগ তার। তবে দুদকের আইনজীবী বলেন, অনুসন্ধান শেষ করার আগে বেফাঁস মন্তব্য বা রাজনৈতিক বক্তব্য দেয়া সমীচীন নয়। ব্যাটিংটা নিয়ে উদ্বিগ্নতা কাটছেই না বাংলাদেশ দলের সমর্থকদের। এমনকি সাবেকরাও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় জয়টা পুরো উপভোগ করতে পারছেন না। যুক্তরাষ্ট্র অবস্থানরত সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী থেকে শুরু করে পেসার শরীফরা নির্ভয়ে খেলার পরামর্শ দিয়েছেন বর্তমানদের। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন বর্ষণ কবির। বাংলাদেশের এক ঝাঁক সাবেক ক্রিকেটারদের মেলা বসেছিল সাকিব আল হাসানের ক্যান্সার হাসপাতালের অর্থায়নের আহ্বানের এই রাতে। সেখানে সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী থেকে শুরু করে শরীফদের কণ্ঠে সতর্ক হওয়ার আহ্বান। যদিও নাসাউ কাউন্টির আনপ্রেডিক্টেবল উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, সেটাও মনে করেন তারা। অবশ্যই আপনাকে ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে, কেননা ডেফিনেটলি যখন আপনি টপ অর্ডারে ব্যাটিং করবেন আপনাকে ফার্স্ট 6 ওভার ইউটিলাইজ করতেই হবে। উইকেটটা একটু ডিফারেন্ট উইকেট, সো ড্রপ উইকেট। এই উইকেটে আপনার হয়তো বা প্রথম খেলবে বাংলাদেশ, তো সেখানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সাবেক 2 পেসার সৈয়দ রাসেল এবং তাপস বৈশ্য অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দলের মনোবল যে চাঙ্গা হয়েছে সেটা মনে করছেন। তাই 17 বছর পর টি-20 বিশ্বকাপে পূর্ণাঙ্গ কোনো টেস্ট দলের বিপক্ষে প্রথম জয়ে বদলে যাবে বাংলাদেশ দলের মনোভাব, বিশ্বাস রাখেন তারা। যে কোনো টুর্নামেন্টে আপনার হচ্ছে একটা মোমেন্টাম দরকার হয়, তো ওইটা শুরুতে আমরা পেয়ে গেছি, এটা আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে মনে হয় যে প্লেয়াররা সবাই কনফিডেন্ট থাকবে। এখন বাংলাদেশের একটা প্রাণ ফিরে আসছে আমরা সবার মধ্যে। এখন আমি শিওর সাউথ আফ্রিকার সাথে অনেক মানুষ যাবে দেখতে, এবং বাংলাদেশ নিউ ইয়র্কে সাউথ আফ্রিকা হারাবে। নাসাউ কাউন্টিতে প্রোটিয়াদের নেদারল্যান্ডের বিপক্ষে জিততে ঝরাতে হয়েছে ঘাম। লঙ্কাকে হারানোর পর বাংলাদেশ পুরো আত্মবিশ্বাসী সেটা বলাও কঠিন। ব্যাটিংটাই যে বারবার সতর্ক বার্তা দিয়ে যাচ্ছে শান্তদের। বর্ষণ কবির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।